সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পেয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। অভ্যুত্থানে যাত্রাবাড়িতে নিহত হাসানের মরদেহ হস্তান্তর, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে। এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ঋতুরাজ বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ আর বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুপ রইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠক শেষে ট্রাম্প জানান, বাংলাদেশি সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। এক্ষেত্রে তার দেশের ডিপ স্টেটেরও কোনো ভূমিকা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট বাংলাদেশে অবসান ঘটে দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরশাসনের। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ভারতের। এরই মাঝে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রেও আসে সরকারের পরিবর্তন। ক্ষমতায় আসেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মতামত জানার অধীর আগ্রহ শুরু হয় জনমনে। দিল্লিও তাকিয়ে থাকে তাদের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দিকে। অবশেষে ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠক হয় ট্রাম্প ও মোদির মধ্যে। ওই বৈঠক শেষে দুই নেতা পাশাপাশি দুই চেয়ারে বসে সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই। আমি যতটুকু শুনেছি, ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে তিনি আরো 100 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আমি কিছু পড়াশোনা করেছি এ ব্যাপারে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিতে চাই। এরপর বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু হয় ইউক্রেন ইস্যুতে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ বিষয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক। দীপ্ত টিভিকে আজ তিনি এই কথা বলেন। ট্রাম্প যখন নাকি বলেছেন কে বাংলাদেশ ইস্যুতে এখন এটা নরেন্দ্র মোদী কিছু বলবেন, বাট ইন্ডিয়ান রাইট উইং প্রেস এটাকে ধরে নিয়েছেন কে আমেরিকা ভারতের কাছে বাংলাদেশকে ছেড়ে দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো বাংলাদেশের সাথে, যেটা নাকি অ্যাকচুয়ালি হয় নাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য হোয়াট ইট হ্যাপেন্ড। যেটা নাকি হয়েছে, আপনি যদি দেখেন প্রিভিয়াস 3টা যে বৈঠক হয়েছে ওই ওই রুমে এবং ওই চেয়ারে এভাবে বসে, যেমন একটা হয়েছিল নাতিয়ানিউর সাথে, ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে হয়েছিল, আর একটা হলো জাপানিজ প্রাইম মিনিস্টারের সাথে হয়েছিল, আর একটা হলো কিং অফ জর্ডানের সাথে হয়েছিল। তো ট্রাম্পের প্রত্যেকটা ফরম্যাটটাই হলো এরকম যে উনি নিজে কথা বলার পরে তারপর ওই প্রসেসর ইয়েতে পাশে যে গেস্ট থাকেন বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা কিং থাকেন তাদেরকে বক্তব্য দিতে বলেন। এখানেও কিন্তু একই ঘটেছে যে ভারতীয় মিডিয়াতে কিন্তু এটা সবসময় প্রথম থেকে বলেছে এটা আমেরিকানরা করিয়েছে। এই যে রেভলিউশন, আমাদের যে 5 অগাস্ট রেভলিউশনটা, এটা ওরা ঘটিয়েছে। এটা উনি ডিবাঙ্ক করলেন একটা উনার মুখে, মোদির মুখের উপরে ইয়াটা ডিবাঙ্ক করেছেন। আরেকটা হলো উনি পরবর্তীতে জাস্ট বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে মোদি সাহেবকে কিছু বলতে, কিন্তু মোদি সাহেব কি করলেন, এটা পুরাটা নিয়ে গেলেন হলো ইউক্রেনের দিকে। মানে উনি পুরাটা অ্যাভয়েড করলেন। প্রেস কনফারেন্স বা এখানে যে প্রশ্ন যেগুলি করেছে বা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ গুলি দেখেন, ওখানে কিন্তু মোদি সাহেবের কিন্তু একটা যে খুব একটা ভালো বা কমফোর্টেবল ছিল তা না। বাংলাদেশ কিন্তু একটা যে মানে একটা বিরাট
একটা যে টপিক ওখানে ছিল বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড মোদি, এটা কিন্তু না। আপনি যদি স্টেটমেন্ট বা কি পাওয়া বা দেওয়া যদি আপনি দেখেন ওখানে, বাংলাদেশ ইজ নট এ বিগ ফ্যাক্টর। পলিসি রিফ্লেকশনে কিন্তু এই পর্যন্ত এমন কিছু আসে নাই যেখানে নাকি ধরে নিতে হবে যে বাংলাদেশের উপরে বিরাট কিছু আসতে যাচ্ছে বা ট্রাম্পের মানে নজর সুনজর নাই বাংলাদেশের উপরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় ডক্টর ইউনূস বলেন, স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে এটি দেশের ডিজিটাল অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এ বৈঠকে ডক্টর ইউনূস ও ইলন মাস্ক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্টারলিংকের সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইলন মাস্ক বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ়তা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার করা না হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, তখন দলটি কোথায় ছিল? আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িতদের ব্যাপারে সবাইকে সতর্ক করেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। তিনি মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সংস্কারের পর নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোন চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না। এদিকে বাদ জুমা শবে বরত উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতা রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের দাবি জানান। হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে জনগণের কাছে সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে লেগেছে তাদেরকে আগামী নির্বাচনে মানুষ দেখতে চায় না। আজ নরসিংদীর সাটির পাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। জনতার দাবি, তাকে এখনই মুক্তি দিতে হবে। জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হাসান মিয়ার মরদেহ 6 মাস পর আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসানের কফিন নিয়ে মিছিল করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভোলার বাসিন্দা হাসান মিয়া যাত্রাবাড়িতে তার বোনের বাসায় থাকতেন। কাজ করতেন তার দুলাভাইয়ের ইলেকট্রিক্যাল পণ্যের দোকানে। সেই আয়ে চলত তার বাবা মায়ের সংসার। কিন্তু গত বছরের 5 আগস্ট হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহত হন এই যুবক। মরদেহ শনাক্তে জটিলতা তৈরি হওয়ায় দীর্ঘদিন তা পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ডিএনএ পরীক্ষার পর জানা যায় হাসান মিয়ার পরিচয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে সরাসরি এতে অংশগ্রহণ করেছে। সুতরাং এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এ সময় হাসানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদ মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। হাসান মিয়ার মরদেহ ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিচয় শনাক্ত না হওয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত আরও 6 জনের মরদেহ এখনও ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঋতুরাজের আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ধ্বনিত হলো তারুণ্যের জয়গান। বসন্তকে বরণ করে নিতে হলুদ ঢেউ জানান দিল প্রকৃতি ও ভালোবাসা মিলেমিশে এখনও হৃদয়ে দোলা দিয়ে যায় নগরবাসীকে। আজ বকুলতলার এই সাংস্কৃতিক আয়োজনে পুরোটাই ছিল বসন্ত বন্দনা। একাধারে বসন্ত আর ভালোবাসার দিন, তাই বাসন্তী আর লালে ছেয়ে গেছে গোটা চারুকলার প্রাঙ্গণ। এসো মিলি প্রাণের উৎসবে শিরোনামে বসন্ত বরণ আয়োজন যেন সার্থক রূপ নেয় সার্বজনীন অংশগ্রহণে। এ যেন শত অমঙ্গলের ডাককে বুঝিয়ে দেওয়া। বাঙালি এখনো মনে প্রাণে হাতে হাত ধরে পথ চলতে ঐক্যবদ্ধ। বসন্ত আসলে ঋতুর একটি নতুন রূপ দেখতে পাই আমরা। বসন্ত যেরকম চারিপাশ রঙিন করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের মন এরকম রঙিন হয়ে যাক। বসন্তের অনুষ্ঠান, বসন্তের ভালোবাসা, রঙিন সবকিছু আমরা রঙিন হই। দেশের নতুন পট পরিবর্তনের সাথে সকল কিছু স্বাভাবিক হোক, সুস্থ হোক, এটাই প্রত্যাশা। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। সেতারের রাগ বসন্ত মুখারি বাদনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এরপর গান, নাচ, আবৃত্তিতে মুগ্ধতা ছড়ায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে। দিনটি যেমন বসন্তকে বরণ করা, তেমনি ভালোবাসারও। আনন্দময় এমন দিনটিতে পুরুষের পরনে দেখা মেলে নানা রঙের পাঞ্জাবি ও নারীদের বসন বাসন্তী শাড়ি। অনেকের খোপায় বা কবজিতে জড়ানো নানা রঙের ফুলের মালা। আসলে বসন্ত মানেই তো অনেক ধরনের ফুল ফোটে। আমার এমনিও তো ফুল অনেক পছন্দ, তো বসন্ত ওয়েদারটা আমার অনেক ভালো লাগে। আমাদের বসন্ত এবং সাথে ভালোবাসা দিবস। বসন্তের এই বর্ণিল দুটি সবার মাঝে ছড়িয়ে যাক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বর্ণিল বসন্তের ছোঁয়ায় জেগেছে প্রকৃতি, ঘুচেছে মানব মনের দূরত্ব। বসন্ত যেমন প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, তেমনি আগামী প্রজন্ম বসন্তকে ধারণ করবে হৃদয়ে। ঋতুরাজ বসন্তের আগমন ও বিশ্ব ভালোবাসা দিবসে এমনটাই প্রত্যাশা ছিল সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। সারা দেশের মসজিদ আর বাসাবাড়িতে ইবাদত বন্দেগিতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে বেড়েছে মুসল্লিদের চাপ। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে সন্ধ্যার পর থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকে জামাতে ইশার নামাজ আদায় করেন। নামাজ শেষে নফল ইবাদত ও তসবিহ তাহলিল করেন মুসল্লিরা। আজকের দিনটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সারা রাত ইবাদত বন্দী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহ পাক যেন বাংলাদেশকে শান্তিতে সহযোগিতা রাখে, সেই দোয়াই আমরা করব ইনশাআল্লাহ। রাজধানীর বায়তুল মোকাররমে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। তার কাছে জানবো সেখানকার সবশেষ খবর। মেহেদি।
পবিত্র শবে বরাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই মুহূর্তে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আর আজকের এই মহিমান্বিত রাতে বিশেষ কি চাওয়া তাদের? দোলা, বায়তুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ এবং এই মসজিদে আজকে শবে বরাতের ইবাদত বন্দেগীর জন্য আসরের দুঃখিত সন্ধ্যার পর থেকে, মাগরিবের নামাজের পর থেকে কিন্তু মুসল্লিদের এখানে আগমন শুরু হয় এবং এশার ফরজ নামাজ আদায়ের পর থেকেই কিন্তু মূলত শবে বরাতের যে ইবাদত, সেই ইবাদতের নামাজ শুরু হয় এবং বিভিন্ন আলোচনাও এখানে বক্তারা করেন। এবং আমরা এশার নামাজের পর আগেও অনেক দর্শনার্থী এখানে মুসল্লিদেরকে ঢুকতে দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে মুসল্লিদের প্রবেশ করতে দেখছি এবং সেই এশার নামাজের পর থেকেই এখানে মুসল্লিদের আগমনে এখন কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম মসজিদের প্রাঙ্গণ। আশা করি দেখতেই পাচ্ছেন যে এখানে মুসল্লিদের কি পরিমাণ ঢল নেমেছে এবং এখানে কিন্তু সবাই এই পবিত্র শবে বরাতের ইবাদত বন্দেগীর মাধ্যমে আসলে নিজেদের যে ভুল ত্রুটি বা যে ক্ষমা চাইছেন আসলে মহান আল্লাহ তাআলার কাছে। এবং এখানে আমরা বিভিন্ন মুসল্লির সাথে কথা বলেছি, তারা আজকে এই শবে বরাতের নামাজ আদায়ের মাধ্যমে অতীতের যে পাপ বা অন্যায় করেছেন সেগুলো থেকে আসলে ক্ষমা প্রার্থনা করছেন এবং ভবিষ্যৎ জীবনে যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং সবাই সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে পারে এই কামনাই করছেন। এবং দেশের যে অস্থিরতা প্রায় সময় দেখছেন, অনেকে কিন্তু এই বিষয় নিয়েও কথা বলেছেন যে দেশে যেরকম অস্থিরতা এখন চলছে, এই অস্থিরতা যেন দ্রুতই কাটিয়ে উঠতে পারে সবাই এবং আবার যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এবং ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার জন্যই কিন্তু আজকের এই বিশেষ দিনটিতে আসলে দোয়া করা হচ্ছে। এবং আজকে এই বায়তুল মোকাররম জামে মসজিদে এখন পর্যন্ত মুসল্লিদের আগমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অজু করার যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু অনেকটা লাইন লেগে গিয়েছে, যে অজু শেষ করে এখানে উপরে এসে এই মসজিদে এসে তারা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করছেন এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আসলে তাদের যে পাপ পূর্ণ রয়েছে এগুলোর ক্ষমা প্রার্থনা করছেন এবং আগামীতে যেন তারা ভালোভাবে সুস্থভাবে আল্লাহর ইবাদত করতে পারে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই কামনাই করছেন আজকের এই বিশেষ দিনে। দোলা, এই ছিল আমার কাছে সব শেষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। এতে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ জুমার নামাজে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। রবিবার হবে আখেরি মোনাজাত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শুক্রবার জুমার নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। দুপুর 1:30টায় খুতবা শুরু হয়, এরপর 1:55 নামাজ শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, তোমরা কামিয়াবি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে। তো যারা নাকি কালেমা নবীদের কথা এরকম মান্য গ্রহণ করছে তারা দুনিয়া থেকে এরকম কামিয়াবি হয়ে এরকম জান্নাত চলে গেছে। দুনিয়াতে কিভাবে আমাদের শান্তি হয়, আখিরাতে কিভাবে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। এর আগে শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমুদ্দিন। এই দিন একটা দামি দিন, আর এই দামি দিনে আমাদের ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আমাদের হযরতজি ছেলেরা আসছেন। এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য এটাই যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আল্লাহ বলছে, ওই কাজের চেয়ে ভালো কথা কার হতে পারে যার মানুষকে আল্লাহর দিকে ডাকে, আর এই কাজটাই করে। এদিন ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন জিএমপি কমিশনার। কোনো অপরাধী যেন ইজতেমায় অংশগ্রহণকারীদের মাঝে গা ঢাকা দিতে না পারেন সেজন্য মুরব্বীদের সহায়তা চান তিনি। ডেভিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দীপ্ত বার্তা কক্ষ। এবারে ডেটলো হারপিক অমর 21 গ্রন্থমেলার খবর।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের রঙে আজ রঙিন হয় অমর একুশে বইমেলা। মেলায় তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বইও বিক্রি হয়েছে বেশ। বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা, যার সাথে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের চেতনা। ফেব্রুয়ারিতে আসে ঋতুরাজ বসন্ত। এবার বসন্ত বরণের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলিয়ে বাড়তি উচ্ছ্বাস আর উদ্দীপনা বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। মেলার দ্বার খোলার পর থেকে সুসজ্জিত নারী পুরুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চারপাশ। অনেকের পরনে বাসন্তী রঙের শাড়ি, খোপায় গাঁদা ফুল। পুরুষরাও ছিল না পিছিয়ে। তাদের উজ্জ্বল রঙের পোশাক মেলায় আনে উৎসবের আবহ। দেখা যেত ফাল্গুন আলাদা পড়তো, ভালোবাসা দিবস আলাদা পড়তো। অনেক সময় দেখা যেত এটা উপভোগ করতে গেলে ওইটা উপভোগ করা যেত না। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর সাথে বইপ্রেমীরা তো আছেই। সবকিছুর মিলন মেলাই বলতে গেলে আজকের দিনটা। ভালোবাসা দিবস প্লাস বই মেলা সবকিছুই একসাথে, আবার ছুটির দিনও, তো কাছের মানুষদের সাথে একটু টাইম স্পেন্ড করার মতো। বসন্তের প্রথম দিনে পাঠক ও দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়, ফলে বেশ জমে ওঠে বইমেলা। মানুষ প্রতিনিয়ত যদি বই পড়ে তাহলে সে বিভিন্ন রকমের আবেগের সাথে পরিচিত হবে, যেগুলো তার জীবনকে বদলে দিবে, তাকে মোটিভেটেড করবে। একটি বই কিন্তু মানুষকে ভাবনার উদ্রেক ঘটায়। আমাদের বোঝাপড়াটা হবে শর্তের বাইরে গিয়ে। কোনো শর্ত দিয়ে বোঝাপড়া হয় না, শর্ত দিয়ে ভালোবাসা হয় না, শর্ত দিয়ে জীবন যাপন হয় না। পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত ৯টার পরিবর্তে শেষ হয় সন্ধ্যা ৭:৩০টায়। বিকেল ৫টা পর্যন্ত মেলার ১৪তম দিনে নতুন বই এসেছে ২৫০টি। এ নিয়ে বইয়ের সংখ্যা দাঁড়ালো ১,২৫২। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামের হালি শহরে একটি বহুতল ভবনে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় মুন্সিপাড়া এলাকার পোর্ট কানেক্টিং রোডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে। ভবনটিতে প্লাস্টিকের গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। জানিয়ে দেব খেলার খবর। কলম্বোয় অস্ট্রেলিয়ার ব্যাটিং গুড়িয়ে রেকর্ড গড়া জয় পেল শ্রীলঙ্কা। অজিদের ১৭৪ রানে হারিয়ে ২ ম্যাচ ওয়ানডে সিরিজে অতিথিদের হোয়াইট ওয়াশ করল স্বাগতিকরা। শ্রীলঙ্কার জয়ের ভিত করে দেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে সেঞ্চুরি করে ১০১ রানে থামেন মেন্ডিস। আসালাঙ্কা অপরাজিত থাকেন ৭৮ রানে। এছাড়া নিশান মাদুস্কার ব্যাট থেকে ৫১ রান, তাতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান স্পিনে কুপকাত হল অস্ট্রেলিয়া। দলের মিডল ও লোয়ার অর্ডারে ধস নামালেন ২ স্পিনার দনিত ওয়েলা লাগে ও ওয়ানিন্দো হাসারাঙ্গা। তাতে ২৪ ওভার ২ বলে ১০৭ রানে গুটিয়ে যায় অজিরা। এই সংস্করণের রানের হিসেবে সফরকারীদের বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় এটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশের সঙ্গে অনুশীলন করবেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। টুর্নামেন্ট শুরু হলে ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা দুজন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে নাজমুলদের অন্য ২ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। আর টিম বাংলাদেশের সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পেয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। অভ্যুত্থানে যাত্রাবাড়িতে নিহত হাসানের মরদেহ হস্তান্তর, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ঋতুরাজ বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ আর বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।